বর্তমান বিশ্বে জ্বালানি সংকট একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব সরাসরি শিল্প ও উৎপাদন খাতে পড়ছে। ফলে কারখানাগুলো ঠিকমতো কাজ করছে না, উৎপাদন কমে যাচ্ছে এবং এতে দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ছে। এমত অবস্থায় প্রশ্ন ওঠে, এই সংকট থেকে উত্তরণের পথ কি হতে পারে? এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি যেমনটা বলছিলাম, বর্তমান বিশ্বে জ্বালানি সংকট একটি জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি জানতে চাইবো, বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সংকটের প্রধান কারণগুলো কি রয়েছে বলে আপনি মনে করছেন? শিল্প খাতটা আসলে বাংলাদেশে 1980 সালের পর থেকে এটা ইমার্জিং হওয়া শুরু হয়েছে এবং 1980 সালের পরে যে খাতটা ছিল, যে খাতটা আসলে রপ্তানি নির্ভর খাত ছিল, সেটা হচ্ছে যে পাট শিল্পটাই ছিল। ঠিক পাট শিল্পটা দীর্ঘদিন ধরে রপ্তানির 1 নাম্বার কাতারে ছিল। এর পরবর্তীতে আসলো আপনার অনেক ধরনের শিল্প আসলে, এর ভিতরে ছিল জাহাজ নির্মাণ শিল্প থেকে শুরু করে একসময় রাজশাহীর সিল্ক ইন্ডাস্ট্রি ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে পোশাক খাত। এবং এই পোশাক খাতে বিজিএমইর যে আপনার সাথে যে মেম্বার আছে, সেই মেম্বার হচ্ছে 1300, 1350, 1400-র কাছাকাছি মেম্বার হয়েছে। তা এটা একটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে অর্থনৈতিক যে একটা উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়নের পিছনে কিন্তু পোশাক খাতের অবদানটা এখন আমি বলবো যে অপরিসীম এবং সেটা সিগনিফিকেন্ট লেভেলে চলে আসছে। বাট একটা কথা যে আমি বলবো যে আপনি জ্বালানি খাত নিয়ে প্রশ্ন করলেন, কিন্তু জ্বালানি খাতের সংকট তো সবসময় ছিল এবং আপনি পেট্রোবাংলা কতটুকুন কাজ করছে সেটা তারাই জানে এবং বিদেশি কোম্পানিদের কাছে আমরা দরপত্র আহ্বান করার মাধ্যম দিয়ে তাদেরকে আমরা কাজ দিয়েছি। তারা তাদের কাছ থেকে যেটা দেখা গেছে যে জ্বালানি সংকট নিরসনে যে সরকারের যে যা পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী কখনো জ্বালানির যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করতে সবসময়, এটা 72-73 সাল থেকে সবসময় সব সরকারই কিন্তু ব্যর্থ হয়েছে। এর অনেকগুলো কারণ রয়েছে। তার কারণ হচ্ছে যে আপনার গ্যাস কূপ খনন করা বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে, তার টেকনোলজি দিক থেকে পিছিয়ে রয়েছে। আপনি গভীর সমুদ্র বন্দরে যে গ্যাস কূপ পাওয়া গেছে, অনুসন্ধান করা থেকে শুরু করে এই টেকনোলজির সাইড থেকে কিন্তু আমরা আসলে অনেক পিছিয়ে রয়েছি। এবং বিদেশি যে কোম্পানিগুলো আমাদের দেশে গ্যাস উত্তোলন করতে চায় এবং তাদের সাথে যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা করার মাধ্যম দিয়ে এই জ্বালানি সংকট নিরসন করা সম্ভব ছিল। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে আমরা এলএনজি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, কারণ আমরা তাৎক্ষণিক কিন্তু কোনো সংকট সমাধানের পথ আমাদের কাছে এলএনজি ছাড়া আর কোনো কিছু নাই। এবং এই জ্বালানি সংকট মাঝে যে আপনার যুদ্ধটা হলো, হরমুজ প্রণালীর যে একটা ছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে, অথচ কাতারের সাথে আমাদের আপনার এলএনজির চুক্তি রয়েছে, 10-15 বছরের চুক্তি রয়েছে কাতারের সাথে। এবং সরকার কিন্তু শুধু কাতার না, অন্যান্য দেশের সাথেও কিন্তু চুক্তি করে যাচ্ছে। এবং আপনি কয়লা আমদানি থেকে শুরু করে এবং ব্যাংকিং যে একটা ফ্যাসিলিটিস, কয়লা আমদানি করার ক্ষেত্রে কোনো ডিলে করতে পারবে না, এই ধরনের সরকারের নির্দেশনা রয়েছে। তারপরেও আমি বলবো যে জ্বালানি সংকট নিরসনের জন্য বাংলাদেশের একটা, আমি বলবো যে ভিশনারি একটা প্ল্যান থাকতে হবে, যে ভিশনারি প্ল্যান কোনো রাজনৈতিক সরকারের ছিল না। কারণ এই জ্বালানির উপরে নির্ভর করে আমার রপ্তানি খাত গড়ে উঠছে। যদিও আমার রপ্তানি খাত এখন নানামুখী সংকটের ভিতর দিয়ে চলছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পাল্টা শুল্ক নীতির একটা আঘাত আমাদের উপরে পড়ছে এবং এটা তৃতীয়বারের মতন একটা নেগোসিয়েশন হওয়ার জন্য আমার প্রতিনিধি যাচ্ছে। কিন্তু এটা কতটুকুন ফলপ্রসূ হবে সেটা নিয়েও একটা প্রশ্ন রয়েছে। তবে আমি বলবো যে জ্বালানি সংকট এবং আরেকটা সংকট বাংলাদেশে রয়েছে, সেটা ব্যাংকিং সংকট। ঠিক আছে, এই দুই সংকট যদি বাংলাদেশে যদি সমাধান না করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা আমি দেখছি না। তার কারণ হচ্ছে যে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের অর্থনীতির কিন্তু আরেকটা দুর্বলতা রয়েছে। আমরা রপ্তানি খাত, ঠিক আছে, আমরা রপ্তানি খাত নিয়ে আমরা 43টা রপ্তানি খাতে প্রণোদনা দিচ্ছি, তাই না? সরকার দিচ্ছে 43টা খাতে দিচ্ছে, কিন্তু
বাট আমার তৈরি পোশাক বাদে কি অন্য কোনো প্রোডাক্ট আমি আলোচনার ভিতরে আমি আনতে পারছি পারি না, এটা আমাদের একটা ব্যর্থতা। সরকার প্রণোদনা দিচ্ছে, ইনসেন্টিভ দিচ্ছে 43টা খাতে, বাট আমার সেক্টর একটা থেকে 2টা বা 3টা খাত আমাকে রপ্তানি আয় বাড়াচ্ছে। এবং আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের আরেকটা দুর্বলতা, যে বাংলাদেশের যে রপ্তানি আয় হয় সেই রপ্তানি আয়টা 70% আয় হয় 10টা দেশ থেকে। এখনো পর্যন্ত কেন আমরা রপ্তানি গন্তব্য, রপ্তানি বাজার আমরা সম্প্রসারিত করতে পারিনি? আমরা কেন ব্যর্থ হচ্ছি? এটা আমরা দ্বিপক্ষীয় চুক্তি করতে ব্যর্থ হচ্ছি, আমরা বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হচ্ছি, আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হচ্ছি। তাহলে নানাবিধ কারণ কিন্তু এখানে জড়িত রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমাদের সাথে আপনি বাণিজ্য ভারসাম্য আনতে হবে, কিন্তু এবং এই বাণিজ্য ভারসাম্য আনার ক্ষেত্রে আমার এবারের বাজেটে তাদের 100টা পণ্যের শুল্ক আমরা উঠাই দিয়েছি। বাট মানে বিশ্ব বাণিজ্য সংস্থার রেগুলেশন কি বলছে, গাইডলাইন কি বলছে, যে একটা দেশের জন্য আপনি সুবিধা দিতে পারবেন না। আপনার সুবিধা দিতে হলে সব দেশের জন্য সুবিধা দিতে হবে। তাহলে আমি ইচ্ছা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপরে আমি শুল্ক উঠা দিতে পারবো না। তাহলে আমি সবসময় কি বিমান আমদানি করব? বোয়িং কি সবসময় আমি আমদানি করব? এটাও তো সম্ভব না। তাহলে আমার এমন কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা 2,500 পণ্য আমদানি করি, বাট সিগনিফিক্যান্ট কয়টা পণ্য সেখানে অর্থনীতিতে আমরা 10 থেকে 12টা পণ্য বেশি পরিমাণে আমদানি করি, এর বেশি আর সম্ভব হচ্ছে না। এবং আমাদেরও একটা দুর্বলতা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও, সেটা হচ্ছে যে বাণিজ্য নীতি সহজীকরণ না, উদার না। এই বাণিজ্য নীতিটা কিন্তু বাংলাদেশে 1980 সালের দিকে কিছুটা উদার করা হয়েছিল, এর পরবর্তীতে আবার সেটা কঠোর করা হয়েছে। বারবার শুল্ক, মানে এটার উপরে শুল্ক চাপানো, ওইটার উপরে শুল্ক চাপানো, আপনার সাপ্লিমেন্টারি ডিউটি, আপনার রেগুলেটরি ডিউটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। যখনই সরকার তার ট্যাক্স নেট কমে যাচ্ছে, তার ট্যাক্স আয় কমে যাচ্ছে, তার রাজস্ব আয় কমে যাচ্ছে, তখনই সে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বসাই দিচ্ছে। এটাও আমাদের একটা দুর্বলতা। আমাদের ব্যবসায়ী হুমায়ুন ভাই আসছে, হুমায়ুন ভাই আরও ক্লিয়ার বলতে পারবে, উনি ব্যবসায়ী, উনি ফেস করে। তাহলে এই যে আমার যে কর কাঠামোর যে দুর্বলতা, সেই কর কাঠামোর দুর্বলতা আমরা আসলে বের হয়ে আসতে পারিনি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু একসময় বাংলাদেশ 3%, 4% আপনার শুল্ক দিয়ে পণ্য কিন্তু সেখানে রপ্তানি করেছে, কিন্তু সেই বাজারটা আজকে কঠিন হলো কেন? সেই বাজারটা কঠিন হলো, সেটা আমাদেরও দুর্বলতা রয়েছে। আমাদের তো মানে আপনার ট্যারিফ রেট, বাংলাদেশের অ্যাভারেজ ট্যারিফ রেট তো মানে পৃথিবীর ভিতরে বাংলাদেশে একটা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তাহলে এখানে আমাদের বাণিজ্য নীতি, আমাদের যে শুল্ক নীতি, আমাদের যে কর কাঠামো, সেটা উদারীকরণ, মানে উদার হতে হবে। সেটা আপনার মানে আমি বলবো যে ওয়ার্ল্ডের যে ট্রেডগুলো পরিচালিত হচ্ছে, মানে আপনার ইন্টিগ্রেটেড যে ট্রেড, এটা হচ্ছে প্রত্যেকটা বাজারের সাথে প্রত্যেকটা বাজারের একটা সমন্বয় থাকতে হবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র 3%, 4% একসময় শুল্ক নিয়ে পণ্য নিয়েছে, বাট এখন কেন কঠোর হলো? কারণ আমাদেরও অনেক দুর্বলতা রয়েছে। আমরা বারবার এই ডিউটি সেই ডিউটি বাড়াচ্ছি, তাই না? সাপ্লিমেন্টারি ডিউটি বলেন, রেগুলেটরি ডিউটি বলেন, তারপরে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বলেন, এইভাবে আমরা আমরা রাজস্ব খাতকে বলস্টারিং করার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতভাবে আমরা ট্যাক্স নেট আমরা বাড়াতে কিন্তু ব্যর্থ হচ্ছি। আমরা কেন পরোক্ষ করের উপরে আমরা ডিপেন্ড থাকবো? আমাদের তো প্রত্যক্ষ কর কোথায়? প্রত্যক্ষ কর আমরা বাড়াতে ব্যর্থ হচ্ছি কেন? জনাব মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হুমায়ুন রশিদ, সাবেক প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সংকটের প্রধান কারণগুলো আপনি কি মনে করছেন? উনি কিন্তু আজাদ ভাই সব কথাই বলে ফেলেছেন মোটামুটি। আপনার জ্বালানি হচ্ছে একটা রক্ত প্রবাহ, একটা চলমান অর্থনীতির মাঝখানে যদি আপনি রক্ত প্রবাহ, রক্ত দেখা যায় না মানুষের শরীরে, এরকম একটা জিনিস। আমাদের দেশের জ্বালানিটা কিন্তু আজ পর্যন্ত এটাকে অ্যাড্রেস করা হয় নাই। হয়েছে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান করা হয়েছে। এটার জন্য কিন্তু বলা হয়েছে কিভাবে এনার্জি মিক্স হবে, কিভাবে রিনিউয়েবল এনার্জি আসবে, কিংবা কিভাবে এনার্জি এফিসিয়েন্সি আমরা অ্যাড্রেস করব। কিন্তু এটা প্রতিবারই রাজনীতিক ছত্রছায়ায় কোনো না কোনোভাবে এটা মোটিভেটেড হয়ে গেছে। 2012 সালে একটা আইন পাশ হয়, যে আইনটা তৎকালীন সময় খুব প্রয়োজন ছিল, যে কোনো টেন্ডার বিহীন, উইদাউট, এটা আনসলিসিটেড টেন্ডার বলে জিনিসটা, আনসলিসিটেড গভর্নমেন্ট টু মানে গভর্নমেন্ট নেগোশিয়েট করতে পারবে। এর আওতাধীন জিনিসটা পরবর্তীকালীন সময়ে অ্যাবিউজ হয়েছে, যেটা পরবর্তীতে এই সরকারের সময় এসে হোয়াইট পেপারে আবার পাবলিশড হয়েছে জিনিসটার কত জায়গায়। এর ভিতরে অন্যতম ছিল যে আমরা এক্সপ্লোরেশনস যে জিনিসটা, এটা এখন আমরা বলতেছি
শ্যালো ওয়াটার এক্সপ্লোরেশনস এবং ডিপ ওয়াটার এক্সপ্লোরেশনস। আমরা কিন্তু সমুদ্র বিজয় করে অনেক উৎসব করেছি। সমুদ্র বিজয় করে যে আমরা উৎসব করেছি, সেই উৎসবটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি নাই। কেন আমরা এত দিন পরে এই টেন্ডার করছি, যে টেন্ডারে একটাও টেন্ডার দিচ্ছে না? তাহলে কি, কেন দিচ্ছে না? তাহলে টেন্ডারটা ঠিক মতো সঠিকভাবে ইনভাইট করা হয় নাই। এবং এখানে আমলাতান্ত্রিক জটিলতা সবচেয়ে বেশি আমাদের দেশে স্ট্রং। এই আমলাতান্ত্রিক জটিলতা, এটার জন্য কিন্তু বিদেশি যারা বিনিয়োগ করতে চান তারা কনফিডেন্স পান না। ফলে এফডিআই আসছে না, নতুন করে কর্মসংস্থান হচ্ছে না, স্থানীয় উদ্যোক্তারা কনফিডেন্স পাচ্ছে না। এই জায়গাগুলোকে কিন্তু অ্যাড্রেস করার সময় এসছে। আজকে কোনো জায়গায় আপনি পাবেন না যে প্রাইভেট সেক্টর যাচ্ছে আলোচনায়। ইভেন এই যে ইউএস ট্যারিফটা নিয়ে আপনি দেখেন আলোচনা হচ্ছে, আমরা কিন্তু আমেরিকা থেকে প্রচুর পাওয়ার প্লান্ট ইম্পোর্ট করেছি। এই যতগুলো বড় লার্জ জি টারবাইন আছে সবগুলো কিন্তু আমেরিকা থেকে আসে। এই জি টারবাইনের স্পেয়ার পার্টস কিন্তু প্রতি বছরই ইম্পোর্ট হয়। এই জিনিসগুলোকে হাইলাইট করতে হবে। তো ওই যে যিনি বসছেন বাণিজ্য মন্ত্রণালয়ে, উনি হয়তো গত বছর ধর্ম মন্ত্রণালয়ে ছিলেন, ওখান থেকে উনি এসছেন, উনি পুরাতন ফাইল ঘেটে যা পাচ্ছেন সেটাকেই উনি তুলে ধরছেন। এই যে এতগুলা পাওয়ার প্লান্ট আসছে, এই পাওয়ার প্লান্টের ইনভেস্টমেন্টস এবং স্পেয়ার্স প্রতি বছরে যে আমরা রেগুলার ব্যবসা দিচ্ছি, এই জায়গাটাকে হাইলাইট করা দরকার আছে। আমরা এলএনজি ইম্পোর্ট করছি, আমরা এলপিজি ইম্পোর্ট করার জন্য আমেরিকার সাথে নেগোশিয়েট করছি। এটা হচ্ছে অন দ্য প্রসেস। এই প্রসেসগুলো, সিগন্যালসগুলো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরতে হবে। আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন দেখতে চায় যে আমরা সিরিয়াস, আমাদের কমিটমেন্ট আছে। এক সরকার বলে গেল, আর এক সরকারি লোক যে বলল যে আচ্ছা আমরা দেখি নতুন করে আবার স্টার্ট করলাম, এই জিনিসগুলো তাদের কালচারে নাই। এখানে পলিটিক্যাল গভর্নমেন্টের দরকার আছে, পলিটিক্যাল কমিটমেন্টের দরকার আছে। তাহলে কিন্তু আমাদের দেশে আজকে যে সব চ্যালেঞ্জ আছে, শুধু এনার্জি কিন্তু একটা চ্যালেঞ্জ না, এনার্জির পাশাপাশি আপনার যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এই চ্যালেঞ্জগুলা সাথে আছে ইনফ্রাস্ট্রাকচার, সাথে আছে রিফরমেশনস। আমরা যে রিফরমেশনের কথা আজকে বলছি, এই রিফরমেশনটা বুঝতে হবে যে কোথায় দরকার। আপনি ধরেন একজন মহিলা উদ্যোক্তা হিসেবে আসতে চান, আপনি কিন্তু অ্যাক্সেস টু লোন, অ্যাক্সেস টু ক্যাপিটাল আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন না, পলিসি আছে, গাইডলাইন আছে, কিন্তু আপনি যখন অ্যাক্সেস করতে যাবেন তখন দেখা যাবে যে এমন এমন কাগজ চেয়ে বসছে যে আপনার দাদার যে জন্মস্থান ওইখানে ছিল এরকম একটা সার্টিফিকেট নিয়ে আসেন। কথার কথা বলছি, কে চাচ্ছে? ওই ব্যক্তি চাচ্ছে। তাহলে কি সরকারি কোনো প্রসেস ড্রিভেন সরকার চলে না? একটা লোকের মুখের কথার উপরে যদি চলে দেশ, অতীতে চলেছে, বর্তমানে চলছে এবং আগামীতেও তাই চলবে। যদি তাই হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু ভাগ্য ঝরঝরা ছাড়া আর কিছুই হবে না। এখান থেকে বেরিয়ে আসতেই হবে। এটা প্রসেস ড্রিভেন সরকার হতে হবে। একটা প্রসেস দরকার সরকারের। যদি প্রসেসটা না রাইট করে যায় সরকার, এই সরকারই একমাত্র সরকার যে সরকারের কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নাই, কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই। ওনারা যদি আজকে এই প্রসেসগুলোকে ডিফাইন করে যান তাহলে কিন্তু এদেশে বিনিয়োগ আসবে, বিনিয়োগ আসার মতন দেশ। এখানে নতুন প্রজন্ম প্রায় ধরেন 30 লক্ষ লোক কর্মসংস্থানের জন্য প্রতি বছর আসছে। এদের ভিতরে আপনার লেস দেন 50%, 1.4 মিলিয়ন লোকের কাজ হয়, চাকরি হয়, কোনোভাবে মানে জব হয়, ডেলিভারির জব হয়। আমরা এদেরকে এডুকেট করতে পারি নাই। আমরা এদেরকে প্রপার এডুকেশন দিয়ে এদের জব মার্কেটের জন্য রেডি করতে পারি নাই। আমরা তাদেরকে ফোর্কলিফট অপারেটর করি নাই, আমরা ক্রেন অপারেটর করি নাই। ইন্টারন্যাশনাল মার্কেটেও তাদের জবের কিন্তু অপরচুনিটি ছিল। ফিজিওথেরাপিস্টদের চাকরি কানাডাতে হয়। কেন আমরা ফিজিওথেরাপিস্ট আরও বেশি তৈরি করতে পারি না? এই এডুকেশন সিস্টেম, এই পুঁথিগত এডুকেশন সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এত সুন্দর সুন্দর ভোকেশনাল ইনস্টিটিউট করা হয়েছে,
দেখে আপনার কাছে খুবই ভালো লাগবে, কিন্তু ওই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে কারিকুলাম চেঞ্জ করতে হবে, এটা আগামীর জন্য রেডি করতে হবে। এক, যিনি টিচিং স্টাফ, যিনি ফ্যাকাল্টি, উনাকে কন্টেম্পোরারি হতে হবে। উনি আসছেন কি, উনি ওই 1980 সালের সময়কালীন ওই লেদ মেশিন চালানো শিখাচ্ছেন। এখন লেদ মেশিন চালানো লোকের দরকারই হয় না, লেদ মেশিনের অ্যাপ্লিকেশনসটাই চলে গেছে। এখন শেপার মেশিন, ড্রিল মেশিন এগুলো চালানোর আপনার প্রয়োজন হচ্ছে না। ফলে এডুকেশনসটা এআই বেস চলে আসছে, মাইক্রো প্রসেসর কন্ট্রোল ইকুইপমেন্টস চলে আসছে। এগুলা চালাবার জন্য ওই শিক্ষককে শিক্ষিত করতে হবে, ওই শিক্ষককে ওই শিক্ষা দিতে হবে যাতে উনি ওনার ছাত্রদেরকে যুগোপযোগী করেন এবং আগামী প্রজন্মের চাকরির যে বাজার, সেই বাজারটাকে অ্যাড্রেস করতে পারেন। এনার্জির সাথে সাথে আমি আপনাকে এতগুলা কথা বললাম। জনাব হুমায়ুন রশীদ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। জি দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার আসতে চাই মাজেদুল হক আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, জ্বালানি সংকট অর্থনৈতিক সংকটকে কিভাবে গভীর করে, কি মনে করছেন আপনি? দেখেন যে হুমায়ুন ভাই একটু আগেই তো বললো এই বিষয়টা, যে অর্থনীতির যে সামনে অর্থনীতির চালিকা শক্তি এবং অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জ্বালানিটা হচ্ছে যেটা ব্লাড, এটা একদম মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জ্বালানি সংকট যখন গভীর হয়, জ্বালানি সংকট যখন দেখা দেয়, তখন তো আমি যে বায়ারদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে আমি টাইমলি রক্ষা করতে পারছি না। তাহলে বায়ার যখন দেখতেছে, বিদেশি ক্রেতারা যখন দেখতেছে যে বাংলাদেশ সে 15 দিন, 2 সপ্তাহ বা 1 মাস সে ডিলে করতেছে মাল ডেলিভারি করার জন্য, তাহলে আমি ভিয়েতনামে যাব, আমি কম্বোডিয়ায় যাব, আমি ভারতে যাব, আমি চীনে যাব, তাহলে বাংলাদেশের মার্কেট আমি এ করতে চাই না, আমি বাংলাদেশের মার্কেট থেকে আমি সোর্সিং করতে চাই না, একটা বিষয়টা। দ্বিতীয় নম্বর কথা হলো যে জ্বালানি নির্ভর এখন যে শিল্প খাতগুলা, সেই শিল্প খাতগুলো তো বেড়ে উঠছে মেইনলি ডিপেন্ডেন্স অন জ্বালানি খাতের উপরেই আসলে এই শিল্প খাতটা টোটালি বেড়ে উঠছে। এক সময় তো ছিল যে হাতে তৈরি করা কিছু কারুকার্য ছিল, হাতে তৈরি করা কিছু প্রোডাক্ট ছিল এক সময়। সেই হাতে তৈরি করা প্রোডাক্ট যে বাংলাদেশে এখনো পর্যন্ত নাই তা না, সেটা বিভিন্ন জায়গায় বাংলাদেশের আপনার আনাচে কানাচে এগুলো আছে। কিন্তু এটা তো আমরা যে শিল্পের উপর আমরা নির্ভরশীল, যে শিল্প খাতটার উপরে আমরা তাকিয়ে রয়েছি, যে শিল্প খাত আমাদেরকে কারেন্ট অ্যাকাউন্টটাকে আমাদেরকে বলস্টারিং করবে, কারেন্ট অ্যাকাউন্টকে আমাদেরকে ব্যালেন্স করবে, যে শিল্প খাতটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে আরও বৃদ্ধি করবে, সেই শিল্প খাতটা আসলে তো জ্বালানি নির্ভর। তাহলে জ্বালানি নির্ভর শিল্প খাতটাকে কোনো ধরনের কোনো সুযোগ নেই জ্বালানি সংকটের ভিতরে তাদেরকে ফেলিয়ে দেওয়া। এবং এই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে জ্বালানি সংকট নিরসন করার জন্য সরকারের হুমায়ুন ভাই যেটা বললেন যে অনেকবার, এটা 1973, 74, 75 সালের পরে অনেকবার আপনার জ্বালানি মানে এই বিষয়ে গাইডলাইন, এই বিষয়ে ল, এই বিষয়ে অ্যাক্ট অনেকবার এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাট এগুলো আসলে আমাদের দেশে মানে আমি বলবো যে প্রত্যেকটা বিষয়গুলো খুব আপনার আলোচনা হয়, ডিসকাশন হয়, কিন্তু সেগুলো হচ্ছে যে লাইং ইন দ্য পেপার অনলি। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে হুমায়ুন ভাইয়ের সাথে একটু কথা অ্যাড করি যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর, বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে যে 80 থেকে 85% প্রাইভেট সেক্টর নির্ভরশীল অর্থনীতি। এখন এই প্রাইভেট সেক্টর ডিপেন্ডেন্ট ইকোনমি আপনি সামনের দিকে এগিয়ে নিতে হলে আপনাকে কি আপনার ব্যাংকিং ফ্যাসিলিটিস কি আপনার এখন অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটাও এখন আমাকে দেখতে হবে। এবং আপনি শুধু জ্বালানি সংকটের কথা বললেন না, এটার সাথে আমার ব্যাংকিং ফ্যাসিলিটিস, আমার ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দেখতে হবে। তার কারণ হচ্ছে যে দেখেন যে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিগত 2-3 বছর ধরে আমরা কি করছি যে নীতি সুদহার আমরা বাড়িয়ে দিচ্ছি এবং বাংলাদেশের বর্তমান নীতি সুদহার 10% চলছে। কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো আছে, ভিয়েতনাম বলেন, আপনার যদি বাণিজ্যের ক্ষেত্রে বলি ভারত বলেন, পাকিস্তান বলেন, না পাকিস্তানের আপনার পলিসি রেট বেশি 11%, 11.5%, কিন্তু পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের পলিসি রেটটা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রায় অর্ধেক বলতে গেলে চলে। বাংলাদেশের ব্যবসায়ীরাদের কাছে তো আপনার ব্যাংকের ঋণ এখন এক্সপেন্সিভ হয়ে গেছে
এখন তাহলে আমার অর্থনীতির চাকাটা কিভাবে ঘুরবে? এক। দ্বিতীয় নম্বর কথা, যে অর্থনীতির চাকাটাও ঘুরবে ব্যাংকের ফাইন্যান্সিং এর উপরে ডিপেন্ড করবে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 7% নিচে নেমে এসেছে। এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল একটা ট্রেন্ড আমি বলবো। এবং যে এখন বিনিয়োগ হচ্ছে না, তাহলে দেশি বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না। এবং সবচেয়ে বড় বিষয়, 2024 সালের আগ পর্যন্ত 8 বছরে বাংলাদেশের ইকোনমিক এক্সপানশন হয়েছে 50%, বাট আমার এমপ্লয়মেন্ট এক্সপানশন হয়েছে 11%। তাহলে জবলেস গ্রোথ চলছে বাংলাদেশে, একটা। দ্বিতীয় নম্বর কথা হলো যে এই যে আমি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে গেছে, আমার লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না। আপনার দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ কখনো বাড়ে না। দ্বিতীয় নম্বর কথা, আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এই সপ্তাহে মুদ্রানীতি প্রকাশ করবে, 2025 জুলাই থেকে ডিসেম্বরের জন্য মুদ্রানীতি এই সপ্তাহ শেষে প্রকাশ করবে। এবারও আমি শুনেছি যে কঠোর মুদ্রানীতি অবলম্বন করছে, অর্থাৎ পলিসি রেট আমার কমানোর সম্ভাবনা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমার কথা আছে, সেটা হচ্ছে যে আমার মূল্যস্ফীতিটা কি শুধু আমার এই মুদ্রানীতির উপরে ডিপেন্ড করতেছে? না, কারণ আপনি বন্দরের এখন বন্দর সেবা খরচ বাড়িয়ে দিলেন, শুল্ক বাড়িয়ে, মাসুল বাড়িয়ে দিলেন 40%। তাহলে যখনই আপনি বন্দর সেবার 40% মাসুল বাড়িয়ে দিলেন, সেটা আমদানি এবং রপ্তানির উপরে, এই কার্যক্রমের উপরে, তাহলে আমদানি যে করতেছে তার কস্টিং বেড়ে যাচ্ছে, তাহলে এই কস্টিংটা আসবে তো ভোক্তার উপরে। আবার রপ্তানি যখন, যে রপ্তানিকারক, সে রপ্তানি বাজারে তার প্রতিযোগিতা হারাবে, সক্ষমতা হারাবে, তার বেশি রপ্তানি দিয়ে বেশি রপ্তানি ব্যয় ওই যে দেশে রপ্তানি করবে ওই দেশের পিপুলরা এটা নিবে না। আচ্ছা, তাহলে আমার কথা হলো যে আমি যে বন্দরের আমার রক্ষণাবেক্ষণ ব্যয় আমার দরকার আছে, কারণ আমাদের চট্টগ্রাম বন্দর অনেক পিছিয়ে রয়েছে, এটা অনেক সাইডে পিছিয়ে রয়েছে। হুমায়ুন ভাইরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে, ওনারা জানেন। কারণ চট্টগ্রাম বন্দরে এখনো একটা কন্টেনার থেকে মাল খালাস করতে 7 থেকে 10 দিন সময় লাগে। ভিয়েতনামে এটা দিনের দিনে হয়। সিঙ্গাপুরে এটা 2 দিনের ভিতরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে মাল চলে আসে জায়গায়, ঠিক আছে? তাহলে চট্টগ্রাম বন্দর কিন্তু অনেক সাইডে পিছিয়ে আছে। এবং চট্টগ্রাম বন্দরের যে ড্রেজিংটা, সেই ড্রেজিংটা ভাটার সময় 7 ফিট থেকে 8 ফিট হয়, এবং জোয়ারের সময় এটা 12 ফিট 13 ফিট হয়, ড্রেজিং করা সত্ত্বেও। তাহলে বাংলাদেশের যেটা দেখা গেছে যে অর্থনৈতিক সংকটটা, সেই সংকটটা কিন্তু আসলে বহুমুখী সংকট। একটা হচ্ছে যে লোকাল ইন্ডাস্ট্রি এবং যে উদ্যোক্তার যারা রয়েছে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটা দীর্ঘদিন ধরে একটা স্ট্যাগনেন্ট অবস্থায় বিরাজ করছে, এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, জবলেস গ্রোথ হচ্ছে অর্থনীতিতে। এবং এইটার পাশাপাশি যে পলিসিগুলো হাতে নেওয়া হচ্ছে, সেই পলিসিগুলো নানাভাবে সমালোচিত হচ্ছে। এবং আমি বলবো একটা বিষয়, যে বাংলাদেশের সব থেকে বড় বিষয় হলো যে বাংলাদেশ তো ঋণ নির্ভর অর্থনীতি হয়ে পড়েছে। এটা হচ্ছে যে এই অর্থ বছরের শেষে টোটাল ঋণ হবে 23 লাখ কোটি টাকা হয়ে যাবে, এটা ঠিক আছে? তাহলে হচ্ছে যে আপনার যেটা ঋণ নেওয়া হচ্ছে তার 60%-এর কাছাকাছি আপনার ঋণ পরিশোধে এখন ব্যয় করা হচ্ছে। এবং আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল, গতকাল আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে রাত 10টার সময় প্রকল্প অ্যাসেসমেন্ট নিয়ে আমি সেখানে মন্তব্য করেছি রাত 10টার সংবাদে। সেখানে বলেছি যে প্রকল্প অ্যাসেসমেন্টগুলো আসলে যথাযথভাবে মূল্যায়ন করা আসলে দরকার। আমরা অনেক প্রকল্প হাতে নিয়েছি, সেই প্রকল্পগুলো থেকে আমরা রিটার্ন পাচ্ছি না। তাহলে আমার অর্থনীতিটা কিভাবে বাঁচবে? অর্থনীতি তো আমার রিটার্ন দরকার। আমি তো বৈদেশিক সহায়তা নিয়েই প্রকল্পগুলো গ্রহণ করেছি। কিছু কিছু প্রকল্প ধীর গতিতে চলছে। ধীর গতি প্রকল্প হইলে যেটা হয়, সেটা বৈদেশিক সহায়তা ঋণের অর্থ ছাড় হয় না, তাই না? জনাব মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমি এবার জানতে চাই জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে, আপনার মতে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট সমাধানের সবচেয়ে বড় কার্যকর উপায় কি হতে পারে? এক মোটা দাগে যদি বলা যায় তাহলে বলতে হবে যে আভ্যন্তরীণ জ্বালানি সোর্স করা। আমাদের দেশে কোল আছে, কোলকে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশে আর কোথায় এই ন্যাচারাল গ্যাস আছে, এই ন্যাচারাল গ্যাসকে আমরা এক্সপ্লোর করতে পারি কিনা, ভোলা থেকে গ্যাসটাকে নিয়ে আসতে পারি কিনা, 2। 3 নম্বর হচ্ছে আমাদের যে বে অফ বেঙ্গল, যে এই বঙ্গোপসাগরে যে আমাদের অনুসন্ধান, তেল এবং গ্যাসের যে অনুসন্ধান, এটা কন্টিনিউশনস রাখতে হবে। এগুলাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করবে আর কি। আপনি আজকে 2025 সালে বসে আপনি যদি আরও 5 বছর 10 বছরের দিক নির্দেশনা না দেন, তাহলে কিন্তু এই এনার্জি সিকিউরিটি এনশিওর্ড হবে না, গ্যারান্টেড হবে না, কিংবা অ্যাড্রেসড হবে না। এই জিনিসগুলোকে যদি আপনি অ্যাড্রেস করতে চান, তাহলে কিন্তু আপনাকে প্রাইমারিলি এনার্জি এফিসিয়েন্সিকে অ্যাড্রেস করতে হবে, অল্টারনেটিভ এনার্জিকে
অ্যাড্রেস করতে হবে, আপনাকে এনার্জি সেভিংস ট্যাক্স ব্রেক এটা দিতে হবে। মানে আপনি এনার্জি সেভ করেন, আপনি যাতে একটা প্রণোদনা পান, এটাও কিন্তু একটা ট্যাক্স ব্রেক। এই জিনিসটাকে আপনাকে স্টার্ট করতে হবে, এই কালচারটাকে স্টার্ট করতে হবে। ফলে অনেকগুলো রিফরমেশনসের দরকার আছে, যেটা কাগজে কলমে আটকে আছে, এগুলো সবগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না। না হলে আপনার যে অবস্থায় ছিল, ওই বলে না কলা বুড়ি থোর থোর বুড়ি কলা, ওই বাংলায় আর কি মোটা দাগে ওইখানেই যেয়ে দাঁড়াবে। তো আপনার আগেও যা ছিল, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে, আজকে আমরা যদি এই রিফরমেশনস না করি, তাহলে আগামী 10 বছর পরে কিংবা 20 বছর পরে কিংবা 30 বছর পরে এই এনার্জি সিকিউরিটিস এটা একটা চ্যালেঞ্জিং থাকবে। এটা আজকে আছে এবং আগামীতেও থাকবে। এখান থেকে বেরোবার উপায় হচ্ছে আভ্যন্তরীণ যতখানি পারা যায়, এটা খুব সহজ কাজ না, আমাদের এলএনজি ডিপেন্ডেন্সি কমিয়ে নিয়ে আসতে হবে। আপনার অন্যান্য জায়গায় যে গ্রিড কানেক্টিভিটি বলা হয়, গ্রিড কানেক্টিভিটি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের গ্রিড, আমরা চায়না থেকে অফ পিক আওয়ারে কিন্তু আমরা বিদ্যুৎ ইম্পোর্ট করতে পারি, আমরা নেপাল থেকে ইম্পোর্ট করছি, আমরা মিয়ানমার থেকে ইম্পোর্ট করতে পারি। আমি কিন্তু খুব সহজ কাজ মোটা দাগে বলছি, বাট কাজটা এত সহজ কাজ না। এটা জিওপলিটিক্যাল কমিটমেন্ট দরকার, এখানে সিকিউরিটিস, লট অফ সিকিউরিটিস দরকার। আমরা এখন ভারত থেকে আমদানি করছি, আমাদের তো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা আসিয়ান গ্রিডে কেন কানেক্টিভিটির জন্য চেষ্টা করছি না? আসিয়ান গ্রিডে যদি আমরা কানেক্টিভিটি পাই, তাহলে কিন্তু আমরা ওখান থেকে পাওয়ার নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার এলএনজি ডিপেন্ডেন্সি কমে আসবে। আমাদের দেশে যে পাওয়ার আছে, এই পাওয়ারের কোয়ালিটি অত্যন্ত খারাপ। অত্যন্ত খারাপ বলতে আমি যেটা বলবো যে ভোল্টেজ ঠিক নাই। আপনি 11 কেভি ভোল্টেজে কানেকশনস নিয়েছেন, ওইখানে 10 কেভি আপনি পাচ্ছেন। আপনি 50 সাইকেলস চাওয়া আপনার পাওয়ার কথা, সেখানে আপনি 50 সাইকেলস পাচ্ছেন না। ফলে আপনার যে এই পিএলসি কন্ট্রোল ইকুইপমেন্ট আছে, যে মাইক্রোপ্রসেসর কন্ট্রোল ইকুইপমেন্ট আছে, এই কন্ট্রোল ইকুইপমেন্টগুলো আপনার মানে ডেটা ঠিক মতো প্রসেস করবে না, ম্যাল ফাংশন করবে। ইভেনচুয়ালি আপনার অনেক এক্সপেন্সিভ ইকুইপমেন্ট আপনার একটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। মানে এই পুরো জিনিসটা ডিপেন্ড করছে কোয়ালিটি অফ পাওয়ার্স। এই জিনিসগুলো কি সরকার বোঝেন না? বোঝেন। সরকারের যারা আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, যারা পিডিবিতে আছেন, যারা ডিপি ধরেন দেসা, ডেস্কো, ডিপিডিসি, আরইবি, যেখানেই আছেন না কেন, ওনারা এই জিনিসগুলো খুবই ভালো বোঝেন। ওনারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী। তো এই জিনিসটাকে ভবিষ্যতে যদি ওনারা অ্যাড্রেস না করেন, যে উনি 5 বছরে উনি প্রপারলি কোয়ালিটি পাওয়ার এনশিওর করবেন অন দ্য গ্রিড, না হলে কিন্তু বিদেশি ইনভেস্টার্সরা আসবে না। আমরা দেশি ইনভেস্টার্সরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ইনভেস্টমেন্ট করি, প্রচণ্ড ঝুঁকি নিয়ে ইনভেস্ট করি। এই করার অভ্যেস আমাদের হয়ে গেছে। আমরা অত্যন্ত সাহসী বলেই পারি, কিন্তু বিদেশিরা এই এতগুলা গ্যারান্টি যদি সরকার ইউটিলিটিস না দেয়, আপনার এখনও গাজীপুরে 4 ঘন্টা অন অ্যাভারেজ বিদ্যুৎ থাকে না। একটা ফ্যাক্টরি কিভাবে চলবে? সে কিভাবে ব্যাংকে পে করবে তার লায়াবিলিটিস? কার কাছে বলবে এটা কথা? আরবি এটার উত্তর দিবে? আরবি যে আপনাকে এই যে অন্যান্য সময় বিদ্যুৎ দিচ্ছে, এটা মনে হয় আপনাকে ব্লেসিংস, আপনার জন্য একটা ব্লেসিংস হিসাবে তারা আসছে। এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। তার কাছে কিন্তু আমি বিদ্যুৎ কিনি, আমি তাকে বিদ্যুৎ কেনার জন্য সিকিউরিটি ডিপোজিট দিয়েছি, পিডিবিকে কিন্তু আমি সিকিউরিটি ডিপোজিট দিয়েছি, আমি তার জন্য একটা সম্মানীয় কাস্টমার। এই কথাটা কি তারা বিশ্বাস করে? কোনো সময় বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই এই যে গ্যাপটা, এই যে মিসট্রাস্টটা, এই যে ইয়াটা রয়ে গেছে, ফলে এখানে ওয়ার্ক করছে না। এখানে ওয়ার্ক করতে হবে, করাতে হবে। এই কনসেপ্টটা রিভার্স হতে হবে, তাহলে তারা আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে তারা তাদের অপারেশনাল কস্ট চালায়, তাদের বেতন হয়। এই জিনিসটা বুঝতে হবে। আরেকটা জিনিস আমি ওনার সাথে পোর্টের ব্যাপারে একটুখানি আপনাকে অ্যাড করতে চাই। পোর্টে অন অ্যান অ্যাভারেজ মিনিমাম 4 days লাগে একটা কন্টেইনার মানে আনলোডিং কিংবা ডেলিভার করতে। হোয়াই?
সিঙ্গাপুরে 3 ঘন্টা লাগে একটা একটা কন্টেনার নামাতে, আরেকটা কন্টেনার উঠতে। এটা বাংলাদেশ এত ইনএফিশিয়েন্ট কিভাবে হবে? এই যে সরকারি আমলা দিয়ে আপনি যদি একটা এই এফিশিয়েন্ট যেখানে দরকার এফিশিয়েন্সি, সেই জায়গাটা থেকে আর চালাতে চান, পারবেন না আপনি। এটা অত্যন্ত এফিশিয়েন্টলি চালাতে হবে আজকের যুগের জন্য, কারণ এটা ইট কস্টস বিজনেস, ইটস রিলেটেড উইথ দ্য ব্লাড লাইন অফ দ্য ইকোনমি। এই প্রত্যেকটা পোর্টের হ্যান্ডেলিং সিস্টেমস এবং লজিস্টিক্স এবং প্রসেস সবগুলা অটোমেটেড হতে হবে। অটোমেটেড হওয়া ছাড়া কোনো উপায় নাই। জনাব হুমায়ুন রশীদ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার আসতে চাই জনাব হুমায়ুন রশীদ আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো, বর্তমান জ্বালানি সংকট নিরসনের শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কি ধরনের সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? উদ্যোক্তা যারা, শিল্প খাতে উদ্যোক্তা যারা, তারা প্রথমত যে জিনিসটা চান সেটা হচ্ছে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই উইথ এ সার্টেন প্রেশার। আপনি গ্যাস দিলেন কিন্তু প্রেশার নাই, এরকম যাতে না হয়। তাহলে কিন্তু এই প্রসেস ইন্ডাস্ট্রিগুলো চলবে, বিশেষ করে টেক্সটাইল, ডাইং, ফিনিশিং, যেটা রপ্তানি, গার্মেন্টস রপ্তানির সাথে জড়িত। আপনি ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি যদি বলেন, তাদের কিন্তু প্রসেসিংয়ের জন্য অনেক বয়লার চলে, ফলে তাদেরও দরকার হচ্ছে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই উইথ প্রেশার। অনেকের ক্যাপটিভ পাওয়ার জেনারেশনস আছে, ক্যাপটিভ পাওয়ার জেনারেশন নিয়ে বিতর্ক আছে সরকারি কর্মকর্তাদের মাঝে ধারণা, যেটা হচ্ছে যে ক্যাপটিভটা আমাদের গ্যাস ইটার আর কি বলা হয়, এটা গ্যাস ভক্ষণ করে নিচ্ছেন। আসলে কিন্তু ক্যাপটিভটা প্রয়োজনেই ওই লোকটা ইনভেস্ট করেছে। একটা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ধরেন 1 মেগাওয়াট একটা পাওয়ার প্ল্যান্ট করতে অলমোস্ট 7 থেকে 8 কোটি টাকা লাগে। সে কেন এই 7-8 কোটি টাকা ইনভেস্ট করবে? কারণ হচ্ছে তার রিলায়েবিলিটির জন্য। ফলে প্রত্যেকটা ফ্যাক্টরি রিলায়েবল পাওয়ার সাপ্লাই স্টেবল হতে মানে চায়, যে তাদের যাতে এনার্জি সাপ্লাই থাকে এবং পাওয়ার সাপ্লাই থাকে। যদি পাওয়ার সাপ্লাইটা যদি ঠিক থাকে এবং সরকার যদি এটা অ্যাড্রেস করতে পারে এবং ভবিষ্যতে যাতে আরও ক্রমান্বয়ে উন্নতি করতে পারে, এটার জন্য দরকার হচ্ছে ডোমেস্টিক এক্সপ্লোরেশনস, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। কয়লার ব্যাপারে আমার রিজার্ভেশনস আমি ওপেনলি বলছি, যে যদি জার্মানি কয়লা ব্যবহার করতে পারে 2060 সাল পর্যন্ত, ভারত যদি 2070 সাল পর্যন্ত তারা কয়লা যদি ব্যবহার করতে পারে, আমরা কেন পারবো না? আমাদের কি এমন কমিটমেন্ট আছে যে কমিটমেন্টের বশবর্তী হয়ে আমরা কয়লা ব্যবহার করতে পারবো না? আমরা পলিউটার কান্ট্রি না। পৃথিবীতে যত কান্ট্রি আছে, মোস্টলি ওয়েস্টার্ন কান্ট্রি পৃথিবীটাকে পলিউট করছে। They have to compensate for that. They are not paying. তারা কোনো কম্পেনসেশন ওইভাবে দিচ্ছে না। আমরা ভিকটিম। এই আজকের যে গ্লোবাল এই মাদার নেচারের যে আজকের অ্যাটিটিউড, এটার ভিকটিম হলাম আমরা। ফলে আমাদের কিন্তু এখনও সুযোগ আছে যে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের জন্য, আমাদের দেশের মানুষের জন্য আমাদের একটা এনার্জি সিকিউরিটি এনশিওর করা, এবং এটা মিক্সড এনার্জি হতে হবে। এই এনার্জিটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, সিকিউরিটিটা, তাহলে কিন্তু দেশি বিনিয়োগকারী বাড়বে, সাইমালটেনিয়াসলি বিদেশি বিনিয়োগকারীরা অনেক বেশি কনফিডেন্স পাবে। আমাদের দরকার এখন এই সুযোগে। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই জনাব মাজেদুল হক আপনার কাছে। আমি আপনাকে জানতে চাইবো, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এলএনজি ও তেল আমদানিতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থা কেমন দেখছেন? জি, দেখেন যে কূটনৈতিক অবস্থার দিক থেকে আমি যদি বলি, তাহলে বাংলাদেশ প্রত্যেকটা পদক্ষেপে মানে অনেক পিছিয়ে রয়েছে। তার কারণ আমি যদি এবার পাল্টা শুল্ক নিয়ে, ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়েই যদি আমি উদাহরণটা দিই, তাহলে আমি বলবো, দেখেন ভারতের সাথে ইউএস এর নেগোসিয়েশনটা খুব আমি বলবো যে ভেরি মাচ ফ্রেন্ডলি হচ্ছে। তারপরে ভিয়েতনামের সাথে ভালো একটা হয়েছে, নেগোসিয়েশন হয়েছে। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নেগোসিয়েশন হয়েছে। চীনের যে দুষ্প্রাপ্য যে খনিজ পদার্থ, সেই দুষ্প্রাপ্য খনিজ পদার্থটা চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এবং
এই বিষয়গুলোকে এবং পাকিস্তানের সাথে আলোচনা চলছে, তাহলে আমি বলবো যে জিওপলিটিক্যাল ইস্যুতে আমাদের কাছে মনে হয়েছে যে পার্শ্ববর্তী অনেক দেশগুলো থেকে আমরা আসলে অনেক পিছিয়ে রয়েছি। তার কারণ আমার অর্থনীতির স্বার্থে আজকে যে আমার পার্শ্ববর্তী দেশ ভারত যে আমার ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিল, কারণ কলকাতার বন্ধ এয়ারপোর্ট ব্যবহার করে আমি মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে আমি পণ্য রপ্তানি করতাম, সেটা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে আমার যে রিজনাল কানেক্টিভিটির বিষয়টা, রিজনাল কানেক্টিভিটি হইলে তো সব অর্থনীতি লাভবান হবে। কারণ হুমায়ুন ভাই সে তার প্রোডাক্টটা সে নেপাল এবং ভুটান থেকে সে 12 ঘন্টা থেকে 14 ঘন্টার ভিতরে ঢাকায় আনতে পারবে রিজনাল কানেক্টিভিটির মাধ্যম দিয়ে। তাহলে চায়নার সাথে যে আমাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা চুক্তি রয়েছে, ওভার ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এবং সেখানে বিসিআইএম বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর হওয়ার কথা, এবং আমার পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে অনেকগুলো চুক্তি রয়েছে, এবং কিছু কিছু চুক্তি হয়তো বাতিল হচ্ছে, যেরকম ট্রান্সশিপমেন্ট বাতিল হলো, ভারত আমাদেরকে অনেক কিছু রেস্ট্রিকশন দিল, আমরাও রেস্ট্রিকশন দিয়েছি পাল্টা। বাট মানে এই ক্ষতিগ্রস্ত তো আমার অর্থনীতি হচ্ছে। আসলে আমাদের আসলে অর্থনীতির সাথে চীন কিন্তু চায় সে তার কনজিউমার বাড়াতে, সে কিন্তু যুদ্ধ চায় না। চীনের অর্থনীতি আজকে এ পর্যন্ত কেন এসেছে? কারণ হচ্ছে যে তারা কুল ডাউন, একদম তার অর্থনৈতিক স্বার্থে সে সিদ্ধান্তগুলো গ্রহণ করে, তার রাজনৈতিক স্বার্থে সে সিদ্ধান্ত গ্রহণ করে না। কারণ চীন চায় তার অর্থনীতিটাকে বলিষ্ঠীকরণ করার জন্য। আজকে ব্রিক্স হলো, আজকে ব্রিক্সের মতন কান্ট্রি, ব্রিক্স একটা খুব আমি বলবো শক্তিশালী একটা অর্থনৈতিক জোট হলো। আমি বলবো এই ব্রিক্সের পিছনে তো আপনার চীন বলেন, আপনার সাউথ আফ্রিকা বলেন, ব্রাজিল বলেন, তাদের তো একটা অনেক বড় অবদান, তারা অর্থনৈতিক স্বার্থে ব্রিক্সটা করছে। বাট বাংলাদেশ একসময় ব্রিক্সের সদস্য হতে চেয়েছিল, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গুড সাইড আমি বলবো। এখন আবার হয়তো আমরা অন্য দেশের চাপে পড়ে আমরা ব্রিক্সের দিকে যেতে চাচ্ছি না, কারণ ব্রিক্সের দিকে যেতে হলে আমার পাল্টা শুল্ক আরো বেড়ে যাবে, তাই না? তাহলে আমার অর্থনৈতিক স্বার্থে আসলে আমার এই বিষয়গুলোকে আমার চিন্তা করতে হবে বাংলাদেশের বৃহৎ স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে। যে চিন্তাগুলো করেছে ভিয়েতনাম, যে চিন্তাগুলো করেছে চীন, এবং যে চিন্তাগুলো আমাদের পার্শ্ববর্তী অনেক দেশও করছে। বাট আমরা শুধু রাজনৈতিক স্বার্থের কারণে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি। আমরা প্রাইভেট সেক্টরকে আমরা এগিয়ে নিতে পারছি না, আমাদের অর্থনীতিকে আমরা এগিয়ে নিতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।